আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল বাজে 5টা 48 মিনিট। তো একটু হাঁটাহাঁটির জন্য বেরিয়েছি। আজকে মানে সকালের ওয়েদারটা আর কি খুব ঠান্ডা, হালকা হালকা বাতাসও চলতেছে আর খুব ঠান্ডা লাগতেছে। এদিকে নাক গলা সব বসে গেছে, সর্দির সমস্যা। তো যাই হোক, একটু হেঁটে আসি, অনেকদিন পরে বাইরের দিকে হাঁটতে বের হচ্ছি। দেখুন আজকে সকালের ওয়েদারটা কত সুন্দর। তো আমাদের এদিকে একটা সুবিধা আছে, সকাল সকাল রাস্তাঘাটে তেমন লোকজন দেখা যায় না, একেবারে ফাঁকা নির্জন থাকে, গাড়িও তেমন একটা চলাচল করে না। দেখুন রাস্তা একেবারে ফাঁকা। তো আমি আজকে বেশি দূর যাব না, কারণ আমি একা একা আসছি, আমার সাথে জুবাইর বা শিফা কেউ আসে নাই। তো এই যে দেখুন, বাচ্চারা মসজিদে যাচ্ছে পড়ার জন্য, আর আমি একা একা ওই বাড়ির সামনে রাস্তায় একটু হেঁটে হেঁটে আর কি চলে যাব। তো মর্নিং ওয়াকে বের হলেই দেখা যায় এখন শুধু মানুষের বাড়ির আম গাছের দিকে আবার নজর যায়। দেখুন কত আম ধরছে গাছটাতে। তো রাস্তার দিকে একটু হাঁটাহাঁটি করলাম, বেশি না, এখন আর হাঁটবো না, চলে যাব বাড়িতে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েছি, তো এখানে রেলিং এর উপর একটু বসলাম। কিরা করস টমো? ওয়ে হাই, আমার ডাল দিস না কিটা কম কিটা। আই জানো কিটা খবর? আই জেলু ডায়েট শুরু করেছি, তারপর থেকে আর হাঁটতে বের হই না। সকাল সকাল উঠে দেখা যায় একটু এক্সারসাইজ করি খালি পেটে, বা বারান্দায় একটু সময় দৌড়াদৌড়ি করি। তো আজকে ভাবলাম অনেকদিন পরে যেহেতু বেরিয়ে গেছি, একটু হেঁটে আসি। এদিকে আমার শাশুড়ি মাও দেখুন, উনিও উঠে উঠানের মধ্যেই হাঁটাহাঁটি করতেছেন। আমার বারান্দায় কি সুন্দর ফুল ফুটছে দেখুন। সকালে ঘুম থেকে উঠে আমি যখন প্রথম বাইরে বের হই, তখন দেখা যায় আমি ফুলগুলোর কাছে সবার আগে আসি। এই যে দেখুন, রোজগুলো কয়েকদিন আগে ফুটেছিল, এখন আস্তে আস্তে পাপড়িগুলো ঝরা শুরু করে দিছে। আমার অনেক শখ ছিল বাড়িটাকে সুন্দর করে চারপাশে ফুল লাগিয়ে সাজাবো, মানে ঘরের সামনের দিকে ছোট করে একটা ফুলের বাগানের মতন থাকবে। তো যাই হোক, আমার শখটা একটু একটু করে পূরণ হচ্ছে আলহামদুলিল্লাহ। দেখুন আমার বারান্দায় এখন অনেক ধরনের ফুল আছে, এটা হচ্ছে জবা। আমার এখানে 4-5 প্রজাতির জবা ফুল আছে। এখন একটু বেশি সময় নিয়ে সবজির বাগানে কাজ করব। কয়েকদিন থেকে টুকটাক সবজি লাগিয়েছি, তবে এখনো আমার এই পুরোনো বাগানটা ভরাট করতে পারি নাই। তো আজকে যা ফাঁকা জায়গা আছে সব কটা জায়গা কুড়ে রেডি করে রাখবো, যে কোনো কিছু একটার বীজ লাগাবো। এই জায়গাটায় আমি বড় ধরনের কোনো গাছ লাগাতে চাচ্ছি না, মনে করো ডাঁটার গাছ যেগুলো অনেকটা লম্বা হয়, বা ভেন্ডির গাছ বা ঝিঙ্গা, ওগুলোতে মাচা দিতে হয়। মানে ছোট ছোট আর কি শাক জাতীয় যে জিনিসগুলো, ওগুলো লাগাবো, যেহেতু এটা সামনের দিকে উঁচু উঁচু গাছ বা মাচা দিলে দেখতেও খারাপ লাগে। আর সাইড দিয়ে আমি মাচা জাতীয় আর কি যে জিনিসগুলো লাগাতে হয় ওগুলো লাগাবো। তো যাই হোক, খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকের ভিডিওতে এমন একটা ইন্টারেস্টিং টপিক থাকবে, যার জন্য রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। খুব ইন্টারেস্টিং একটা বিষয়, যদি স্কিপ করেন তাহলে হয়তো ওই ইন্টারেস্টিং টপিকটা আপনারা মিস করে যাবেন। তো যাই হোক, আমি এখন আপাতত একটু বেশি সময় নিয়ে বাগানে কাজ করি, দেখা যাক শেষমেশ কতটা কি করি, মানে অনেকটা কাজ করব আজকে।
এখন আমি আমার ভেন্ডি গাছগুলোতে একটু মাটি উঠিয়ে দিব। প্রথম দিকে আমি কিছু ভেন্ডির গাছ লাগিয়েছিলাম। তো বর্ষাকাল আসলেই দেখা যায় এত চটজলদি মানে গাছগুলো লম্বা হয়ে যায়। দেখুন গাছের থেকে গাছগুলো লম্বা লম্বা হয়ে গেছে। তো সাইডের গাছগুলো একটু পরিষ্কার করে 2 সাইড থেকে মাটি উঠিয়ে ভেন্ডি গাছের গোড়ায় দিব। এই জায়গার মাটিগুলো নেহাত বালু মাটি। তো মাটিগুলোতে আর অন্য কোনো ধরনের মাটি তেমন মিক্স নেই, শুধু বালু আর বালু। এই জায়গায় ভেন্ডি লাগালে ভালো হয়, আর সেই সাথে মূলা লাগালেও ভালো হয়। তো আমি এই জায়গায় কিন্তু মূলা লাগিয়েছিলাম কিছুদিন আগে, আপনারা দেখছেন। আর আবারও সেম জায়গায় ভেন্ডি লাগিয়েছি। ভেন্ডি আমি আর একটু বেশি করে লাগাবো, তবে এটা আমি প্রথম ধাপে আর কি বর্ষাকাল শুরু হতেই যে ভেন্ডি গুলো লাগিয়েছিলাম ওই গাছেগুলো। তো এখন দেখুন আমি 2টা জায়গায় মাটি কুড়ে রেডি করে রাখছি। এখন ওই জায়গায় একটু গোবর সার ফেলে রাখবো। আপাতত আমার কাছে বীজ নেই, আগামীকালকে আমি বাজার থেকে বীজ কিনে এনে লাগাবো। দেখা যাক কি বীজ লাগানো যায়, হয়তো ডাটার বীজ লাগাবো, প্লাস পাট শাক আর লাই শাকের বীজ লাগাবো। বর্ষাকালেও লাই শাকের বীজ লাগালে ভালো গাছ হয়। তো জায়গাটা যেহেতু অ্যাভাইলেবল আছে, আর কোনো বীজ লাগানো যাবে না এই জায়গায়, তো শাক জাতীয় জিনিসই লাগাবো। আর এদিকে আমি কয়েকদিন আগে বরবটির গাছ লাগিয়েছিলাম। তো দেখুন এখানে কিছু বরবটির গাছ হয়েছে। যতটা বীজ লাগিয়েছিলাম সবকটা গাছ থেকে গাছ মানে সবকটা বীজ থেকে গাছ উঠে নাই। আর তারপরেও কিছুটা গাছ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে। তো বাকি যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোতে আর কি একটু মাটি উঠিয়ে গোবর সার দিচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু বরাট করে বরবটির বীজ লাগিয়েছিলাম। তো কিছুটা গাছ বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছিল, পরে আমি আরো কিছু বীজ বপন করেছিলাম, সেখান থেকেও কিছু ছোট ছোট গাছ উঠছে। তো একটু মাটি উঠিয়ে দিচ্ছি, মধ্যে কিছু শুকনো গোবর সার দিব, তারপরে একটু সারগুলা পানি দিব। আর সাইড দিয়ে এভাবে একটু উঁচু করে দেয়ালের মতন না দিলে দেখা যায় মিডিলে যদি গোবর সার দেওয়া হয় বা পানি দেওয়া হয় তাহলে পানিটা বেরিয়ে যায়। তাই মধ্যের অংশটা আর কি একটু গর্তের মতন রেখে গাছ লাগালে ভালো হয়। তো দেখুন আমি সাইড দিয়ে মাটি উঠিয়ে দিছি, আর মিডিলের যে পাটটা একটু নিচু রয়েছে ওই জায়গায় এখন শুকনো গোবর সার দিয়ে ভরাট করে দিলাম। গোবর সার দেওয়া শেষ করে সামান্য একটু ইউরিয়া সার আমি পানিতে গুলবো, গুলে সবকটা গাছে দিয়ে দিব। এই যে দেওয়া শুরু করে দিলাম। ইউরিয়া সার গাছকে বেড়ে উঠতে সাহায্য করে। তো যে গাছগুলোর স্বাস্থ্য ভালো হওয়া প্রয়োজন বা গাছগুলো তাড়াতাড়ি বেড়ে ওঠা প্রয়োজন, পাতাগুলো কালো হওয়ার মানে প্রয়োজন মনে হয়, ওই গাছগুলোতে একটু ইউরিয়া সার গুলে পানি দিলে দেখা যায় গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, প্লাস গাছের স্বাস্থ্য ভালো থাকে। এদিকে দেখুন আজকে অনেকদিন পরে এখানে মাংস আনা হয়েছে। তো মাংসটা কেটে কুটে এখন আমি দুপুরের জন্য রান্না করব। তো অর্ধেকটা মাংস রান্না করব, অর্ধেকটা ফ্রিজে রেখে দিব। মাংসের কালারটা অতটাও ভালো না, আমার বোনের বাড়ির ওখান থেকে আনা হয়েছে। ওজন বেড়ে যাচ্ছে, পেট মোটা হয়ে যাচ্ছে, আর আরিয়ানের বাবারও ডায়াবেটিস, সেই সাথে কোলেস্টেরলও আছে, যার জন্য আমরা কয়েকদিন থেকে মাংস খাইনি। মুরগির মাংস খেয়েছি, মুরগির মাংস ছাড়া আর কোনো ধরনের মাংস গড়ে তেমন একটা আনা হয় নাই। তো আজকে অনেকদিন পর আনলাম, যেহেতু বাসায় আমার শ্বশুর শাশুড়ি মা আসছেন, তো ওই জন্যই আর কি আনা। গতকালকে শাশুড়ি মা বলছিলেন মাংস খেতে ইচ্ছা করতেছে, মানে মাংস বলতে আমি বিফ আর কি এটা। তো যাই হোক আমি এখানে অর্ধেকটা কেটে কুটে রান্না করে নিচ্ছি। তো অনেকে জিজ্ঞাসা করেন আমার শ্বশুর শাশুড়ি মা কোথায় থাকেন, কার কাছে খাওয়া দাওয়া করেন, তো কে দেখাশোনা করে। তো আমার শ্বশুর শাশুড়ি মা তো 5 জন ছেলে। তো তার মধ্যে থেকে আর কি আমার হাজবেন্ড আর আমার দেবর, তো আমরা ওই জায়গায় থাকি, মানে আমরা তো বাড়ি করে নিয়েছি, আমার দেবর আমাদের বাড়ির পাশে ওখানে ভাড়া থাকেন। আর আমার শ্বশুর বাড়ির ওখানে এখনো আমার 3 জন ভাসুর আছেন। তো যেটা সত্যি সেটা হলো আগে কিন্তু ওনারা যখন যেখানে ইচ্ছা সেখানে থাকতেন, এখন যেহেতু বয়স্ক হয়ে গেছেন আমাদের এখানে আমরা
এনে যতদিন পারি রাখার চেষ্টা করি। উনারা বেশি একটা থাকতে চান না। তবে এভাবেই ঠিক করা হয়েছে। উনাদের ঘর আছে, আলাদা করে ঘর আছে। তো আগে আমরা বড় বাসুরের ওখানে সবাই মিলে টাকা দিতাম, খাবার-দাবারের টাকা আর ঔষধ খরচ তো দিতাম, আমরাই দিতাম বেশি। তো এখন দেখা যায় একটু অন্য সিস্টেমে করা হয়েছে। উনাদের যখন যেখানে ইচ্ছা সেখানেই থাকবেন। ওষুধপত্রের খরচ বেশিরভাগ আমরাই দিছি। আর কাপড়-চোপড়ও আমি দেই, বাকিরাও দেন, সবাই দেয় মানে ওইভাবেই আরকি। যেহেতু উনার ছেলেরা অনেকজন তাই সবার কাছেই থাকেন। উনাদেরও আলাদা ঘর আছে। তো দেখুন এখানে আমার গাছ থেকে বড় সাইজের একটা পেঁপে পেড়ে আনছি। আর পেঁপেটা কাটবো মানে এরকম একটা ভাবছিলাম যে কাটবো কি কাটবো না। তো শেষমেশ কেটেই নিলাম। এদিকে রাহিলার মাও আসছেন রাহিলাকে নেওয়ার জন্য। তো ভাবলাম সবাই যেহেতু আছেন পেঁপেটা কেটেই নেই। আর কেটে দেখা যায় এখন পেঁপেটা পুরোপুরি নরম হয় নাই। আরো একদিন রেখে তারপরে কাটলে মনে হয় ভালো হতো। খেতে টেস্ট বেশি হতো। এখনো মানে বাইরের অংশটা একটু শক্ত রয়েছে। অনেক বড় সাইজের এই পেঁপেটা। আমার মনে হচ্ছিল যে এই পেঁপেটার ওজন প্রায় 2 কেজির কাছাকাছি হবে। আমার সবজি বাগানের ওখানে যে নতুন একটা পেঁপে গাছ হয়েছে ওই পেঁপে গাছের পেঁপে এটা। আমার বড় পুরনো যে পেঁপে গাছটা আছে ওই পেঁপে গাছের মতন স্বাদ কিন্তু এই পেঁপেতে নেই। এই পেঁপের খোসাটা একটু শক্ত টাইপের। আর আমার বড় গাছের পেঁপের স্বাদ আমি আর কোনো পেঁপেতে পাই না। এত মিষ্টি এবং কালার এত সুন্দর। গতদিন আমি একটু করিমগঞ্জে আসছিলাম ব্যাংকের কিছু কাজে। তো সেই সাথে আমাদের ওই যে শারমিনের মা উনিও আসছিলেন। তো উনার একটু বেশি সময়ের কাজ ছিল। আর আমি জুবাইর আর আমাদের গাড়ির ড্রাইভার আমরা গাড়িতে কিছুক্ষণ বসে তারপরে ভাবলাম যে সময়টা কিভাবে কাটানো যায়। কারণ ওদের কাজ শেষ হওয়ার পরে যাব, যেহেতু আমরা শেয়ার করে গাড়িতে আসছিলাম। তো ওদের কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে যেতে হবে। তো দেখুন আমরা সময় কাটানোর জন্য চলে আসছিলাম কুশিয়ারা নদীর পাড়ে। ভাবলাম যে এক পলকে একটু বাংলাদেশের মাটিটা দেখে যাই। তো ওই যে দেখুন বাংলাদেশের বর্ডার, যেটা আমি অনেকবার আমার ভিডিওতে দেখিয়েছি। এই যে দেখুন ইন্ডিয়ার সাইড দিয়ে একটা নৌকা যাচ্ছে। তো ওই যে সামনেই বাংলাদেশ, আমার চোখের সামনেই বাংলাদেশ। এখানে বসে অনেকক্ষণ সময় কাটালাম। এক নজরে বাংলাদেশের ওইদিকে তাকিয়েছিলাম। যেহেতু আমি প্রায় 2 বার বাংলাদেশে গেছি। আর বাংলাদেশের প্রতি একটা মায়া কাজ করে। তো আমি যখনই করিমগঞ্জে আসি আর হাতের মধ্যে একটু এক্সট্রা সময় থাকে কাটানোর মতন, তাহলে এখানে এসে সময় কাটাই। দেখুন আমি একটু জুম করেই দেখাচ্ছি। ওই যে দেখুন বাংলাদেশের কাস্টম ঘাট। আর যেখান দিয়ে আমরা যে রাস্তা দিয়ে আমরা উঠছিলাম, গেছিলাম, কোথায় গেছিলাম, কি করছিলাম, তো সবটাই মনে পড়ে যায়। আর এই যে দেখুন আমাদের এখানের কাস্টম গার্ড যেটা আর কি। তো যাই হোক এখনো মনে হয় বর্ডার খোলা আছে, দেখা যাচ্ছে ওই পাশেও নৌকা রাখা, ওই পাশে নৌকা রাখা, কিন্তু আপাতত কোনো যাত্রী পারাপার হতে দেখি নাই। করিমগঞ্জে গিয়ে আমি আর কোনো ভিডিও করি নাই, জাস্ট নদীর পাড়ে গিয়ে একটু ভিডিও করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন এই ভারত এই বাংলাদেশ কত কাছাকাছি, তারপরেও কতটা দূরে, মানে চাইলে যেতে পারবো না। তো যাই হোক ওখানে একটু সময় কাটিয়ে তারপরে আমাদের কাজ শেষ করে বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে দেখি মহাকাণ্ড, আমার ছেলে আজকে আমার সাথে করিমগঞ্জে যায় নাই। তো এখানে গানটা আগে শুনে নিন, তারপরে কাহিনীটা কি আমি বলবো। ও হানি গাইছে হানি গাইছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমাদের আসামে সবার পরিচিত সবার প্রিয় সিঙ্গার ছিলেন জুবিন গার্গ, যিনি কিছুদিন আগে মারা গেছেন। হানিফ আরিয়ানকে একটা কেক এনে দিছে, কারণ আমার দেবর আর দেবরের বউ দেবরের বাচ্চা কাচ্চা আগামীকালকে আমাদের এখান থেকে চলে যাবে। ওরা মানে অন্য জায়গায় ওদের স্কুল ট্রান্সফার হয়েছে, তো ওখানে চলে যাবে। ওরা প্রায় 1 বছর আমাদের এখানে ছিল, তার জন্য আরিয়ান মানে ওর এই যে চাচাতো ভাইগুলোর সাথে এত ফ্রেন্ডলি কি বলবো। তো ওরা চলে যাবে তাই মানে হানিফ ওদেরকে কেকটা এনে দিছে, আরিয়ান মনে হয় চাইছিল। ওরা ওর ভাই না, মানে মনে হয় যে আত্মার বন্ধু আর কি। ওদেরকে না পেলে ও একেবারে এতিমের মতন হয়ে যায়।
সব সময় ওদের সাথে খেলাধুলা করে। ওরা আসার পর থেকে আরিয়ানার একেবারে একাকিত্ব ফিল করে নাই। তো এখন যেহেতু ওরা চলে যাবে তাই মনে করো আর কি গেট টুগেদার পার্টি চলতেছে এখানে। কেকটা আনার পরে ওরা কি কাণ্ড করছে দেখুন। এখানে আরিয়ান কাঁদতেছে, কাঁদার কারণটা আমি পরে বলবো। এখানে আরিয়ান কাঁদতেছে, ওখানে আরিয়ানের চাচাতো ভাই এই যে ও কাঁদতেছে। আর সাউন্ড বক্সে কি গান বাজছে সেটা একটু শুনে আসুন। জুবিন গার্গের একটা গান, এই যে বুকের পাঁজর ভেঙে বিধি নয়ন বলে শুধু কাঁদি, তো ওই গানটা বাজছিল আর ওরা দেখুন অজরে কাঁদতেছিল। তার কারণ হচ্ছে আরিয়ান আর আরিয়ানের যে বড় চাচাতো ভাই ওরা কিন্তু জুবিন গার্গের খুব বড় ফ্যান, অন্ধভক্ত যাকে বলে। কেকটা আনা হয়েছিল, ওরা যেহেতু চলে যাবে সেজন্য আর কি একসাথে কেক কাটবে। তো ওরা কেকটা নিয়ে ওরা নাকি জুবিন গার্গের উদ্দেশ্যে কেকটা কাটবে, মানে জুবিন গার্গের জন্মদিনের অ্যাডভান্স জন্মদিন সেলিব্রেট করতেছে, মানে বাচ্চাদের পাগলামি আর কি যাকে বলে। তো যাই হোক, ভালো কাটলো। কাটার পরে যেই ওরা গানটা বাজাচ্ছিল সাউন্ড বক্সে, তারপরে যেই কান্না শুরু করলো, মানে আমার তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে ওদের কাণ্ড কারখানা দেখে। মানে এত ভক্ত, জুবিন গার্গের বউ হয়তো অলরেডি জুবিন গার্গকে এতদিনে হয়তো একটু একটু ভুলে গেছে, কিন্তু ওরা মানে যা কাণ্ড করে কি বলবো, বলার বাইরে। তো যাই হোক, তারপরে চলে আসছি দেবরের বাসায়, ওরা আগামীকালকে চলে যাবে। তো ওরা জিনিসপত্র প্যাক করে নিচ্ছে, পুরো ঘর এলোমেলো, কারণ ওরা এখন জিনিসপত্র প্যাক করতেছে শুধু খাবার দাবারের বাসনপত্র গুলো ছাড়া। তো অনেক দিনের ওরা এখানে থাকছে, ওদেরও এখানে আমরা ছাড়া কেউ ছিল না, আমরাও ওদের ছাড়া কেউ ছিল না। তো মোটামুটি ভালোই সময় কাটছে, কিন্তু ওরা চলে যাবে যার জন্য আর কি খারাপ লাগতেছে। তো এদিকে দেখুন আমার কুকুর, আমি যেখানে যাই ও আমার সাথে সাথে বডিগার্ড হিসাবে যায়। ওরা চলে যাবে তাই একটু দেখতে আসলাম, আগামীকালকে যাবে তো জিনিসপত্র প্যাক করতেছে। আমি ভাবলাম যে এই বাড়িতে অনেক আসছি, একটু ঘুরে যাই। ওরা বাড়িতে যাবে না, ওরা হচ্ছে ওদের চাকরি অন্য জায়গায় ট্রান্সফার হয়েছে, ওখানেই চলে যাবে। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।